খবর খবরে স্বাগত দাদা। দাদা, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি পেয়েছেন এতদিন পর, এবং তিনি গেছেন অনেকগুলো লাগেজ নিয়ে, এবং তার সাথে যারা গেছেন তারা সবাই রক্ষা কবচ নিয়ে গেছেন। কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, উনি বিদেশ যাত্রায় ইতিমধ্যে যদি রওনা হয়ে থাকে তাকে কিছুগুলো স্পেসিফিকেশন দিতে হবে কোর্টে। এক, উনি কোন ডাক্তারের কাছে যাচ্ছেন। দুই, উনি কোথায় থাকবেন, এবং উনি যাওয়ার পর ওনার পাসপোর্টটা ওখানকার যে এম্বাসি আছে, মানে ইন্ডিয়ান এম্বাসি আছে, সেখানে জমা রাখতে হবে। উনি যখন ফেরত আসবে তখন ওই পাসপোর্ট ওনাকে ইন্ডিয়ান এম্বাসি থেকে, মানে আমেরিকায় যে ইন্ডিয়ান এম্বাসি আছে সেখান থেকে কালেক্ট করে তারপর ভারতে আসতে হবে। উনি যেখানে যাচ্ছে তার স্পেসিফিকেশন কোর্টের তরফে কোর্টকে জমা দিতে হবে, হলফনামা, মানে আমরা যেটা বলি রিট পিটিশন বা এফিডেভিট ফাইল করে, যে অমুক জায়গায় চিকিৎসার জন্য যাচ্ছি, অমুক হসপিটালে যাচ্ছি, কিন্তু ওখানে যেতে হবে, সেখানে স্পেসিফিকেশন দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে পালানোর কোনো রাস্তা উনি চাইলেও পাবেন না, কারণ ওনার পাসপোর্ট উনি যখনই আমেরিকায় নামবেন, রিচ করবেন, ওখানকার ইন্ডিয়ান এম্বাসির তরফ থেকে ওই পাসপোর্ট নেওয়ার জন্য অলরেডি ওখানে লোক পৌঁছে যাবে এবং ওখান থেকে ওটা নিয়ে নেবে। তো এরকম একটা কড়া বেষ্টনীর মধ্যে যখন যাচ্ছেন, এবং ওনার সাথে আমি জানি না কারা যাচ্ছেন, তারা প্রত্যেকে হলফনামা দিয়ে যাচ্ছেন এবং তাদের প্রত্যেকের পাসপোর্ট ওখানে জমা থাকবে অ্যাজ পার দ্য সুপ্রিম কোর্ট অর্ডার। সেই কপি এম্বাসিতেও দেওয়া হয়েছে, ওখানকার ইন্ডিয়ান এম্বাসিতে দেওয়া হয়েছে, প্লাস প্যারালালি এখানকার আমেরিকান এম্বাসিতেও দেওয়া হয়েছে। দাদা, কিন্তু কয়েকদিন আগে কালীঘাটের কাকু তিনি বলেছিলেন আমার মালিককে কেউ ছুতে পারবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে বা আজকের দিনে দাঁড়িয়ে তাহলে কি এটা প্রমাণিত হলো যে কালীঘাটের কাকু মালিককে ছুতে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মালিক বলে সম্মানিত করে উনি বলেন তাকে যে কেউ ছুতে পারে, তাহলে কি কেন্দ্র সরকার ও রাজ্য সরকার কেউই তাকে ছুতে পারলো না? না, ব্যাপারটা ঠিক এরকম নয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে জুডিশিয়ারি সিস্টেমে কিছু নিয়ম, প্রোটোকল, ডেকোরাম আছে, এবং সেই জায়গায় আমাদের জুডিশিয়ারি সিস্টেমে বা আমাদের ভারতীয় সংবিধানে আত্মপক্ষ সমর্থনের একটা জায়গা আছে বা অধ্যায় আছে, যেখানে দোষী যতক্ষণ দোষ প্রমাণিত না হবে, মানে প্রত্যক্ষভাবে, ততক্ষণ পর্যন্ত সে তার আত্মপক্ষ সমর্থনের জন্য সে তার আর্গুমেন্ট বা সে তার লজিক তার অ্যাডভোকেট মারফত সে দিতে পারে বা বলতে পারে। এক্ষেত্রেও সেটাই হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে তার দোষটা যেমন প্রমাণিত, কিন্তু কনক্রিটলি নয়, ইন এন্ড অ্যারাউন্ড, মানে স্পেসিফিক্যালি নেই। যতক্ষণ স্পেসিফিক্যালি নেই ততক্ষণ আত্মসম্পর্ক সমর্থনের জায়গায় ও আছে, তার ভিত্তিতে সেটার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে, এবং অ্যাডভান্টেজ নিচ্ছে, চেষ্টা করছে বলবো না, বলবো নিচ্ছে। তো সেই জায়গায় অ্যাডভান্টেজও নিচ্ছে, কিন্তু আলটিমেট লাভের লাভ কিছু হবে না। আপনারা বিগত দিনে দেখেছেন জাহাঙ্গীর যখন সে ভোটে দাঁড়ালো, তার রক্ষা কবচ পেল, রক্ষা কবচ প্রত্যাহার হলো, তাকে ওখান থেকে অ্যারেস্ট করলো, নেপাল সীমান্ত থেকে অ্যারেস্ট করলো। ঠিক এটাও সেরকম, ঠিক সময় মতো ঠিক কাজ হবে যখন জুডিশিয়ারি সিস্টেমে। একটা কথা মাথায় রাখবেন, আমি বলছি, আমি বিগত দিনে অনেক মিডিয়াতে বলেছি, ভারতবর্ষের কোনো জুডিশিয়ারি সিস্টেমের ক্ষমতা নেই এই চোর তৃণমূল দল বা চোর মমতা এবং তার চোর ভাইপোকে বাঁচাতে পারে। আংশিক স্বস্তি দিচ্ছে, তার মানে এটা নয় যে সারা জীবনের নামে স্বস্তি, সেটা কখনোই হবে না। আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন যাবে, এই যে হালি শহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং তার গাড়ি লক্ষ্য করে চটি ও কাদা ছোড়াছুড়ি হয় এবং চোর চোর স্লোগান ওঠে, কি বলবেন? চুরি করেছে, চোর ডাক শুনেছে, খুব স্বাভাবিক। রাজ্যটাকে 25 বছর থেকে 50 বছর পিছিয়ে নিয়ে গেছে, রাজ্যটাকে দেনায় ডুবিয়ে দিয়েছে, রাজ্যটাকে জঙ্গলরাজ কায়েম করে রেখেছে। তো চুরি করেছে, চোর ডাক শুনেছে, খুব স্বাভাবিক। উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই 9ই আগস্ট আরজি করের অভয়ার ঘটনা ঘটেছিল। ক্ষমতায় চলে যাওয়ার, ক্ষমতায় থাকার পর ছেড়ে দিন, ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে যখন পানিহাটির ওপর দিয়ে উনি ক্রস করলেন, উনি তো রাস্তাটা ওনার পানিহাটির ওপর দিয়ে হালিশহর গেছিলেন, তাহলে ওনার তো উচিত ছিল সেদিন রত্না দেবনাথ, মাননীয় রত্না দেবনাথ মহাশয়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে। মানুষ সেটা ভালোভাবেই নিত। এবং সব থেকে বড় কথা, উনি যে পরিবারের কাছে গেছে, সেই পরিবারই তো বলছে রাজ্য সরকারের কাছে, রাজ্য সরকারের প্রশাসনের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। ব্যক্তি শুভেন্দু অধিকারী, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্য এটাই, ব্যক্তি শুভেন্দু অধিকারী যখন বিরোধী ছিলেন সেখানেও ব্যক্তি শুভেন্দু অধিকারীকে চোর বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতাচ্যুত হয়েছে প্রায় 6 মাসও হয়নি, যেখানেই যাচ্ছে চোর চোর স্লোগান ছুটছে এবং ডিম ছুটছে। আর বিগত দিনে কলকাতা হাইকোর্টে একই ঘটনা হয়েছে, পরবর্তীতে হালি শহরেও হয়েছে। রাজ্যে সর্বত্র এমন অবস্থা করে রেখেছিলেন, ওনার কিছু এজেন্ট ছিল, যেমন পানিহাটির এজেন্ট ছিল নির্মল ঘোষ, আমি নাম করে বলছি, যে বর্তমানে তার হিম্মত হয় না মানে বাড়িতে থাকার। এরকম প্রত্যেকটা ব্লকে ব্লকে ওর কিছু এজেন্ট ছিল তৃণমূল কোম্পানির,
এজেন্ট ছিল, এই এজেন্ট গুলোর দ্বারা ও শাসন ক্ষমতা চালাতো। তো যখন ক্ষমতাচ্যুত হয়েছে এই এজেন্ট গুলো, তখন হয় বালিশাটা তৃণমূল, না হলে বিজেপির এমএলএ এর সাথে, সরকারি পক্ষের এমএলএ এর সাথে একটু গা ঘেঁষাঘেঁষি, না হলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তো নেত্রী কি করবে এখন? ওকে তো ওর বাড়ির লোক এক্সপেক্ট করেনি, যা দেখতে মানে ডাকেওনি। তো অযাচিত ভাবে নিমন্ত্রিত ব্যক্তি যদি বাড়িতে যায়, তাহলে আপনি যেটা করবেন, হালি শহর সেটা সেদিন সেটাই করেছে, খুব স্বাভাবিক। এবার মমতার এই বিক্ষোভের তীব্র সমালোচনা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সাধারণ মানুষ ক্ষুব্ধ আর এই বিক্ষোভে বিজেপি ছিল না। কি বলবেন? দেখুন, মমতা যেটা করেছে তার জন্য হালি শহরের মানুষ, গোটা রাজ্যের মানুষ ক্ষেপে আছে। এবার মানুষ যদি কাউকে চোর বলে, কাউকে পচা ডিম বা পচা গোবর ছড়ে, আমি এটার পক্ষ নিচ্ছি না, এটা ঠিক নয়, কিন্তু মানুষ তার ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। সে তো তার দলের এমএলএ কে বলেছিল বোমবাধিস, যদিও সে এখন বাঘের বাচ্চা থেকে বেড়ালের বাচ্চা হয়ে এনআইএ এর হেফাজতে। তো সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, যদিও এটা সমীচীন নয়, কিন্তু সাধারণ মানুষ যদি ক্ষোভ উপশম না করতে পারে, ক্ষোভের বহিঃপ্রকাশ করছে, আমার মনে হয় ওনার উচিত বাড়ি থেকে বেরোনো নয়, সবার কাছে ক্ষমা চাও। উনি মাঝে মাঝে ওই মনোলগে আসেন, গণতন্ত্র ডায়লগে চলে, মনোলগে চলেন, উনি এখন মনোলগ ফেসবুক বার্তা দিচ্ছেন। তো উনি মনোলগে এসে বা ফেসবুক বার্তা দিয়ে আমার মনে হয় এটা বলা উচিত যে আমি যা করেছি সেটা ক্ষমার যোগ্য নয়, তবু আমি রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাইছি। আমার মনে হয় উনি আর পচা ডিম পচা গোবরের গন্ধ নাকে শুকতে হবে না। দেখো, কলকাতা হাইকোর্টে মসজিদের লাউডস্পিকার অপসারণ সংক্রান্ত পিআইএল নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেখুন, মসজিদ কেন, শুধু ওটা তো মন্দির থেকেও ওই মাইক খোলা হচ্ছে, এবং সরকারের যে নির্দিষ্ট কথা বা নির্দিষ্ট যে ডেকোরাম, যেটা তারা নিয়ম করেছে সার্কুলার, নির্দিষ্ট একটা ডেসিমেল পর্যন্ত তারা সাউন্ড বলছে, তার উপরে তারস্বরে না করতে, সেটা মসজিদ কেন, মন্দির থেকেও খোলা হয়েছে। শুধু মন্দির থেকে, মসজিদ থেকে বলবো সেটা তো নয়। যেমন দেখবেন বিভিন্ন হসপিটালে লেখা থাকে যে ওখানে নো হর্ন জোন, হসপিটালের সামনে দিয়ে যখন আমরা গাড়ি নিয়ে ক্রস করি, তো ঠিক সেরকম যেই জায়গাটায় অনেক মানে শ্বাসকষ্ট বা হার্টের রুগী থাকে, অনেক বাড়িতেও থাকে, তারস্বরে মাইক বাজানো এটা কখনোই ঠিক নয়। আপনারা ধর্ম পালন করুন, কিন্তু আপনার ধর্ম পালনের জন্য পাশের মানুষটার যদি যাতে কোনো অসুবিধা না হয় সেটাও আপনাকে দেখতে হবে। সেটা সে ধর্ম, যে কমিউনিটিতেই উনি বিলং করুক, মেবি উনি খ্রিস্টান হতে পারে, মেবি হিন্দু হতে পারে, মেবি মুসলিম হতে পারে। আর ধর্মের নামে ভ্যান্ডালিজম বা ধর্মের নামে যে একটা পলিটিক্যাল বায়াস, যেটা 2011 থেকে 2025 পর্যন্ত সময় পর্যন্ত চলেছে, এই বায়াসনেসটা না করাই ভালো। ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার, সে তার মতো করে পালন করুন না। সরকারের নির্দিষ্ট, সরকার তো মানুষের ভালোর জন্য নিয়ম করছে, মানুষের যাতে সুযোগ সুবিধা এবং মানুষের যাতে সঠিকভাবে জীবনযাপন করতে পারে, তো সেই জায়গাটায় আমরা সবাই মিলে কোঅপারেশন করলে আমার মনে হয় জিনিসটা ভালো হবে। তারা শেষ প্রশ্নে যাবো, এই আরজিকর মামলা নিয়ে নতুন করে সিবিআই তদন্ত। দেখুন, অভয়ার প্রতিবাদী বাবা মা তারা মনে করেছিলেন যে সিবিআই এর তরফ থেকে কাজ হয়নি ঠিকভাবে। ওনারা কোর্টে বারংবার রিট ফাইল করেছেন, তার ভিত্তিতে কোর্টের তরফ থেকে সাড়া দেওয়া হয়েছে, এবং একাধিকবার এসআইটি রাজ্য সরকার যখন ক্ষমতায়, বিগত রাজ্য সরকারের স্পন্সার্ড ক্রাইম আমি বলবো এই আরজিকর, এই স্পন্সার্ড ক্রাইম পরিবর্তনের বাংলা যাতে না হয়, পরিবর্তনের বাংলায় এই স্পন্সার্ড ক্রাইম সেকেন্ড আরজিকর যাতে না হয়, সেই জন্য পরিবর্তিত সরকার বদ্ধপরিকর এটার জন্য। তার ভিত্তিতে এসআইটি গঠন করা হয়েছে, এবং সিপি ব্যারাকপুরকে আমাদের মাননীয় সিএম নির্দেশ দিয়েছেন, আপনারা সেটা দেখেই ছিলেন যেদিন ট্রাস্ট উদ্বোধন হয় সেদিন নির্দেশ দিয়েছিলেন। তো তার ভিত্তিতে এসআইটি গঠন হয়েছে, এসআইটি রিপোর্টে শ্মশানে তাড়াতাড়ি বার্নকে করিয়েছিল বডিটাকে, নাম উঠে আসছে নির্মল ঘোষ। তো অবশ্যই নির্মল ঘোষের নাম উঠে আসছে, যখন নির্মল ঘোষের নাম সহ একাধিক সিন্ডিকেট মানে জঙ্গল রাজের কায়েমকারী যারা আছেন, তাদের যখন নাম উঠে আসছে, তাহলে তাদের অবশ্যই বিচারের আওতায় এনে সাজা দেওয়ার কাজ সরকার করবে।